হাম আতঙ্কের মধ্যেই নতুন সংকট, কিট স্বল্পতা। ১২০০-র বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। আবারও বিগত সরকারের গাফেলতিকে দোষলেন স্বাস্থ্যমন্ত্রী। পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন মির্জা ফখরুল। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল সরকার, রক্ষা করা হবে দেশের স্বার্থ। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা। বাণিজ্য বাড়াতে সবার সঙ্গে আলোচনা। বরিশাল থেকে নিখোঁজের ৩ দিন পর কক্সবাজারের ৭ম শ্রেণীর ছাত্র উদ্ধার। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন ২ ব্যক্তি। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত বেড়ে ৪। সরকার গঠনে দফায় দফায় বিজেপির বৈঠক। ভরাডুবির পরও পদত্যাগে নারাজ মমতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। হাম আতঙ্কের মধ্যেই দেশে নতুন সংকট শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র ১২০০ কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এরও বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ১৬৫৪ জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। ২ মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে ৩ শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে ৪২,০০০। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টুইয়া দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র ১২০০ নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী ১ সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না, ঠিক আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা ১৫ লাখ ডোজ হাম রুবেলার টিকা এবং ৯০,০০০ টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। ১০ মের মধ্যে সব ধরনের ১,৮,০০,০০০ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত ১১১ জন চিকিৎসাধীন। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে আছেন রিপোর্টার মদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, পরপর দুদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ জন শিশু মারা গেছে এবং এর মধ্যে একজন শিশু আজ মারা গেছেন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন ভর্তি হয়েছেন। এ মিলিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন
হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন, তারা গেল কয়েকদিনের যে ভর্তির হার সেটি বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণে তাদের মনে হয়েছিল যে সংক্রমণ কিছুটা কমেছিল, যদিও গত এক সপ্তাহ ধরে সেই সংক্রমণের হার আবারও বাড়ছে। অর্থাৎ গড়ে অন্তত 10 জন করে এখানে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসাধীন রয়েছে। এখানে 3টি যে শিশু ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ডে নির্দিষ্ট কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একটি বিশেষায়িত ওয়ার্ড রয়েছে, সেখানে এইসব যারা হামের উপসর্গ নিয়ে এসছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে যারা ভর্তি রয়েছেন তারা যেটি বলছেন, রাজশাহীর গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলের শিশুরা এখানে বেশি আসছেন এবং সেখানকার শিশুরা সবচেয়ে বেশি হামের উপসর্গে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন, যারা চেষ্টা করছেন প্রকোপ কমানোর এবং এখানে যারা ভর্তি হচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। একই সাথে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হয়েছে এবং একই সাথে রাজশাহী জেলায় প্রতিদিনই আসলে হামের যে টিকা সেটি প্রয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা যেটি বলছেন যে মাঝে কিছুটা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়া শিশুরা ভর্তি হওয়ার যে হার সেটি কমেছিল, আবারও কিছুটা বেড়েছে, সেটাই কিছুটা তাদের দুশ্চিন্তা রয়েছেন। তবে তারা আশা করছেন যে খুব দ্রুতই হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার যে হার সেটি কমবে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত হয়ে 55 জন মারা গেছে এবং 939 জন এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরে যেসব বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলো রয়েছে সেখানেও অন্তত 20 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং সেখানেও 1000 খানেক শিশু চিকিৎসাধীন রয়েছে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে অন্তত 15 দিন পর থেকে যে হামে শিশু আক্রান্ত হওয়ার হার সেটি কিছুটা কমবে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজেপিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ দেওয়া যাবে না বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা, জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 10,000-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য, মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলাগুলো যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে, তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। জুয়া, অনলাইন জুয়া, মাদক, এগুলো আমাদের অগ্রাধিকার, এগুলো বন্ধ করতেই হবে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায়ে সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। রাজধানীর বনানীতে একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে ব্রিফিংয়ে সরকারের নীতি নির্ধারকরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। এই বিষয়গুলো অবশ্যই আমাদের 2024-এর অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের। এর মধ্যেই দেশটির বিধানসভা নির্বাচন ঘিরে সম্পর্ক উন্নয়নে নতুন করে ভাবছে সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে সরকারের নীতি নির্ধারকদের নিয়ে সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। আগামীতে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায় এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমলাতান্ত্রিক ধীরগতিতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। জ্বালানি সংকট মেটাতে 3 মাসের মধ্যে নতুন গ্যাস উত্তোলনের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, জ্বালানি চাহিদা মেটাতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানির প্রক্রিয়া চলমান। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জ্বালানির ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কিভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে। সংলাপে দেশীয় অংশীজনদের পাশাপাশি অংশ নেন বিদেশি কূটনীতিকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল। সচিবালয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, চুক্তির অধীনেই বাণিজ্য বাড়াতে চায় দুদেশ। দেশের স্বার্থ রক্ষা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য বাড়াতে একক দেশ নয়, সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা, তবে থেমে নেই বাস্তবায়ন। এরই মধ্যে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। পররাষ্ট্র বাণিজ্য ও পরিবেশ মন্ত্রীর পর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে এই চুক্তি কাজে লাগাতে চায় বাংলাদেশ। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমরা যেটা গুরুত্ব দিয়েছি বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে। শুধু একক কোনো রাষ্ট্রের সঙ্গে নয়, বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন, এবং এটাই আসলে নম। এবং সেই জন্যই বাণিজ্য চুক্তি নিয়ে ভবিষ্যতে আরও সংলাপ হবে বলে জানান উপদেষ্টা। সেগুলো সম্পর্কে অগ্রগতি হোক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এখন চীনের রাজধানী বেইজিংয়ে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
বুধবার স্থানীয় সময় সকালে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারপারসন ওয়াং হুনিং। এ সময় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুতই একনেক বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফেরাতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দুই মন্ত্রী। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট এবং ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবেলায় পদ্মা ব্যারেজ নির্মাণকে সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানান, দ্রুত একনেকে উপস্থাপন হবে প্রকল্পটি। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। মিটিং যেটি হবে একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কী কী কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। এ সময় শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। সেকেন্ড ডিফেন্স লাইন, এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষাদান আনন্দদায়ক করতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অবহিত করেন সরকার প্রধানকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2013 সালে রাজধানীর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল জলিল মণ্ডলের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, 2020 সাল থেকে হৃদরোগে আক্রান্ত তিনি। হার্টে 7টি ব্লক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে শারীরিক অবস্থা খুব বেশি গুরুতর নয় উল্লেখ করে জামিন আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন আদালত। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের আদালত অবমাননার অভিযোগ শুনানি হবে 14 মে। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন থাকার জন্যই আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। সময় সংবাদে আরো থাকছে, টাকা দিলেই সরকারি চাকরি ফাঁদ পেতে প্রার্থী জোগাড়, প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি, জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা অধরা মূল হোতা। দুই সপ্তাহ পর হাওরে রোদের ঝলক। সুনামগঞ্জ কিশোরগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কিষানি। নেত্রকোনা হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনও হাওড়াঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা।
2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড় অঞ্চলে দেখা মিলল রোদিতে কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা, রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হরুকা আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে, রোদ দিচ্ছে, সেই কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রৌদ্রটা বালা রকম ভাবে আমরা পাই তাহলে যতগুলা ধান নষ্ট হইছে তো হইছে, আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় এলাকায় কমছে পানি, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়া দিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় ৩,৫০০ হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের একটি মারা খেলায়। এই মারা খোলায় কৃষকরা ভিজা ধান জাগ দিয়ে রেখেছিলেন, অর্থাৎ আজকে সকালে যে ধানগুলি শুকিয়েছিলেন কিন্তু এখনকার বৃষ্টিতে সেগুলো ভিজে যাচ্ছে। আপনারা দেখছেন যে আজকে 23 দিনের মধ্যে মাত্র 3 দিন সূর্যের আলোর দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী, এবং এই 3 দিনে কিছু ধান শুকাতে পেরেছে। বাকি 20 দিন বজ্রপাত এবং বৃষ্টি সহ নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা ধান শুকাতে পারেনি। আবারও বৃষ্টি শুরু হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পাশাপাশি বজ্রপাত হচ্ছে। এই জনশূন্য হাওর হয়ে পরিণত হয়েছে এই ধান খোলাটিতে। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 3 ঘন্টা আগে বেশ মানুষের আনাগোনা ছিল, কিষানির আনাগোনা ছিল। এখন আর সেই আনাগোনা নেই, কারণ ঝড় বৃষ্টি আসতেছে, এমনিতে দমকা হাওয়া বয়ে বেরোচ্ছে, একটু পরপর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, কিছুক্ষণ পরপর বিজলি চমকাচ্ছে। হাওরের যে প্রাকৃতিক দুর্যোগের চিরচেনা রূপ সেটা আজকে বিকেলে আবারও এসে হানা দিয়েছে কৃষকের মনে। আসলে বৃষ্টির ফোঁটা নয় এগুলি যদি বলি হাওরের কৃষকের কান্নার ফোঁটা, বৃষ্টির ফোঁটা হাওরের কৃষকের কান্না হয়ে ঝরছে এই সুনামগঞ্জের গোটা হাওর এলাকায়। সুনামগঞ্জের এই হাওরের কৃষকরা দীর্ঘ 20 দিন যাবৎ এরকম ধান নিয়ে দুর্যোগে এবং দুর্বিপাকে আছেন এবং দুর্ভোগে আছেন। যদি বলি হাওরে এই 23 দিনের মধ্যে মাত্র 3 দিন রোদে আসলে ধান শুকানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি বিরাজ করে নাই। এই যে এখন আজকে যে ধানগুলি শুকিয়েছিলেন তারা সেগুলি একটা রোদ দিয়ে সেটা জাগ দিয়ে রেখেছেন, এবং আগামীকালকে এবং তার পরের কাল অর্থাৎ 3 দিন রোদ দেওয়ার পর সেটাকে গোলাজাত করা সম্ভব হবে। কিন্তু আজকে সকালের রোদে সেটি শুকিয়েছিলেন, এখনের বৃষ্টিতে আবারও ভিজে যাচ্ছে। সেই ভিজে যাওয়ার ফলে মানুষের যে দুর্ভোগ সেটা আরও বাড়বে, কারণ একদিনের রোদে যেমন ধান শুকায় না, যেমনি একদিনের রোদে ধান শুকানোর পরপরই আবারও যদি বৃষ্টিপাতে আক্রান্ত হয়ে যায় ধানের স্টেকগুলি, তাহলে আর ওখানে কৃষকের কোনো কিছু করার থাকে না। আমরা কথা বলেছিলাম এখনকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে এই একদিনের বৃষ্টি আর একটু পরে রোদের একদিনের রোদ এবং বিকেলের বৃষ্টিতে তারা সর্বনাশ হয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে ধান শুকানোর সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কা নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমি বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি।
শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় ৭৬% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারে অচেতনভাবে পাওয়া গেছে স্কুল ছাত্র সৌরভ দাস শানকে। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন 2 ব্যক্তি। সৌরভের দাবি, অজ্ঞাত ব্যক্তি ঠিকানা পড়তে বলতেই জ্ঞান হারায় সে। বরিশাল থেকে নিখোঁজ হয়ে কিভাবে কক্সবাজারে পৌঁছালো সৌরভ, সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। নিখোঁজের 4 দিন পর কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে বরিশালের কালেক্টর স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শানকে। মঙ্গলবার দিনগত রাত 2টার দিকে ব্রিজে অচেতন অবস্থায় পড়েছিল সৌরভ। তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যায় স্থানীয় 2 জন। গত 2 মে মায়ের নির্দেশে বিকাশ থেকে টাকা তুলে কিনতে গিয়েছিলেন খিচুড়ি। অর্ডার করে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি সাদা কাগজের ঠিকানা পড়তে বলে তাকে। তা পড়তে চোখের সামনে জ্ঞান হারায় সৌরভ। আমার ফোনে বিকাশে টাকা আছে, তুই 500 টাকা তুলবি, তুই খিচুড়ি নিয়ে আসবি আর টাকা খুচরো করে নিয়ে আসবি। খিচুড়ি আমি অর্ডার দিয়ে তারপর বের হয়ে আমি একটু সামনে হাঁটতে আসলাম, তারপর মধ্যবয়সী বা একটু আগে সে আমাকে একটা অ্যাড্রেস দেখাইছিল, সেই অ্যাড্রেসটা একটু ধারে নেওয়ার পরে আর এখন পর্যন্ত আমার কিছু মনে নাই। স্কুল ছাত্রের রহস্যঘেরা নিখোঁজের ঘটনা নিয়ে রীতিমতো বিস্মিত কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ। তারা জানান, পকেটে থাকা বাসের টিকিট থেকে জানতে পেরেছেন নিখোঁজের পর থেকে ওই স্কুল ছাত্র ঘুরেছেন দিনাজপুর, বিরামপুরেও। ভিকটিমের কাছ থেকে আমরা 2টি টিকিট পাই। টিকিটের উপরে তার ডাক নাম দেওয়া ছিল, একটি মোবাইল নাম্বার ছিল, টিকিটের ভিতরে একটি মোবাইল নাম্বার ছিল। উপরে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ভিতরে যে মোবাইল নাম্বারটি সেটিতে আবার 2টি ডিজিট কম দেওয়া আছে। পুলিশ বলছে, কিভাবে এবং কারা শানকে অচেতন করলো তা জানা যাবে তদন্তের পর। প্রচলিত যে আইন ও বিধির আলোকে আমরা এই বিষয়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। বরিশালের ভাটিকানা গ্রামের সজল দাস ও মিতু দাসের প্রথম পুত্র সৌরভ দাস শান। সৌরভের পিতা সৌদি প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর। আত্মগোপনে থাকা অভিযুক্তকে বুধবার অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলার 13 দিন পর বুধবার তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করে র্যাব। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে সাগর। গাজীপুর সদর ও টঙ্গী ঘুরে সবশেষ গৌরীপুরে আশ্রয় নেয় সে। গ্রেফতার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। র্যাব বলছে, অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসীও। নেত্রকোনা জেলার
মদন থানায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন। একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী, দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং তাদের বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে। এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা দেয়। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি? দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সরকার দক্ষ জনশক্তি তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। মন্ত্রণালয় অনেক রেমিটেন্স দিয়েছে, প্রবাসীদের উন্নয়নে যদি আরও বেশি বাজেট প্রয়োজন হয় সরকার দেবে বলেও জানান তিনি। দেশের অভিবাসন খাতের বর্তমান প্রেক্ষাপট, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে অভিবাসী সম্মেলন 2026 অনুষ্ঠিত হয় প্রবাসী মিলনায়তনে। সেখানে সারা দেশের 3 শতাধিক অভিবাসী ফোরামের সদস্য ও অভিবাসী পর্যায়ের অংশীজন তাদের মতামত দেন। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের এই আয়োজনে প্রতিমন্ত্রী আরও বলেন, তদবির এদেশের একটা সিস্টেম হয়ে গেছে, সরকার এখন চেষ্টা করছে এটা ভাঙার। আমরা এখন চেষ্টা করতেছি যে যেইগুলোতে চাহিদা আছে, যেই ট্রেনিং সেন্টারগুলোতে, সেটাকে আরও সুসজ্জিত করে সেটার ফ্যাসিলিটি আরও বাড়িয়ে আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আছে। আমরা ওনার সাথে 4টা মিটিং করেছিলাম এই বৈদেশিক কর্মসংস্থান নিয়ে। সেখান থেকে বেশ কিছু আলাপ আলোচনা, পর্যালোচনা আছে যেগুলো আমরা একটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। ব্যাংক বহির্ভূত 6 আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন গ্রাহকরা।
আমানতকারীদের অর্থ ফেরতের জন্য পূর্বে ঘোষিত জুলাই 2026 ডেডলাইন অনুযায়ী কার্যকর রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবি জানান তারা। মানববন্ধনে গ্রাহকরা জানান, কষ্টার্জিত সঞ্চয় বছরের পর বছর এসব প্রতিষ্ঠানে আটকে থাকায় চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ এবং মানবিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছেন তারা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। চলতি বছরের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার কথা জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বাড়িয়েছে। খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে 19 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2009 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তবে 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে উড়াল সেতুর নির্মাণ কাজ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সকল প্রতিকূলতা কাটিয়ে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। 3 ধাপে চলমান কাজের প্রথম ধাপ বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে শুরু করে কুতুবখালী অর্থাৎ চট্টগ্রামের হাইওয়ে পর্যন্ত মাত্র 20% কাজ শেষ হয়েছে। উড়াল সেতুর যে অংশ চালু রয়েছে তার গতিময়তা বাড়াতে যুক্ত হয়েছে ইটিসি পদ্ধতি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ভোগান্তি এড়াতে সম্প্রতি চালু করা হয়েছে ইটিসি পদ্ধতি। এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে আর টোল দিতে হচ্ছে না। সেতু কর্তৃপক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালে। এর মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। আর সেতু নিরাপত্তা বিভাগ জানায়, দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 1 বছর আমরা মামলার কারণে কাজ করতে পারেনি, হাতের এরিয়ায় বিশেষ করে। আমাদের প্রজেক্টের মেয়াদ ধরা আছে ডিসেম্বর 2026, অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। ভিডিও মামলা শুরু হওয়ার পরে যখন এটা মানুষ জানাজানি হয়েছে যে ভিডিও মামলা হচ্ছে, তো ল এনফোর্সমেন্ট যখন শুরু হয়েছে তখন এটা কমে এসেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। ডিএমপি কমিশনার বলছেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। কোরবানির ঈদ ঘিরে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোরবানির পশু আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। হাটকে কেন্দ্র করে সড়কে যানজট ঠেকাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। পুরো গাবতলী হাট আশপাশের সড়ক পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। হাট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের নেয়া পদক্ষেপের কথা জানান। বলেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা
আমরা ব্যবস্থা নেব। আনলোডের কারবার এক্সিকিউশন না করতে পারে সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবার পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন থাকবে পশুর হাটে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় ৩৯,০০০ খামারে লালন পালন করা হয়েছে প্রায় ৮ লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত MR রকির রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহী সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় ৩৯,০০০ খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। ছোট বড় মিলে ৯৯টা গরু আছে। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমরা যেন রাস্তাঘাটে সঠিকভাবে আমরা যেন বাইরে গরু নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে বেচতে পারি। খামারিরা বলছেন ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ মণ ওজনের ৩ থেকে ৪ লাখ টাকার দৃষ্টিনন্দন লাল ষাঁড়ের দিকে নজর সবার। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় দিছে ৩ থেকে ৩,৫০০ মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে যদি সুষ্ঠুভাবে যদি আপনার দেশে ব্যবস্থাপনাগুলো আমরা ঠিক থাকে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় ৮ লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। নওগাঁ থেকে MR রকি, সময় সংবাদ। ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার। LDC উত্তরণ মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে সার্কুলার অর্থনীতি নিয়ে সেমিনারে উদ্যোক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান জরুরি। দেশে তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয়। এর মাত্র ৫% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা। টেক্সটাইল বর্জ্যের প্রক্রিয়াকরণ সংকট নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। তাই সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান উদ্যোক্তারা। This waste into the business case, and nowadays we are facing challenges in terms of sales of this waste, which is mostly influenced by local political leaders. বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও BGME এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সার্কুলার ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন। জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে। We are funding it together with the Ministry of Foreign Affairs of Finland. H&M and Bestseller are leading pilots to scale textile recycling. LDC উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ, শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। Ready-made garments or pharmaceuticals or leather goods or jute products, everything has to be sustainable, because after a long time the world has come to the conclusion that we just cannot finish ourselves by destroying the total ecosystem. লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। Given responsibility of handling one terminal, container terminal, to a Danish company. MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অ্যাটলেটিকোকে হারিয়ে 2 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। রাতে শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে বিগ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 23 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। বিপিসি জানিয়েছে শুক্রবার থেকে পরিশোধন শুরু করবে ইস্টার্ন রিফাইনারি। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এইসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 জন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কয়েকটি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। শুধু বর্ধমানেই নয়, অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িকও পড়েছে। বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রাতারাতি বিজেপির কার্যালয় হয়ে গেছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর এ দাবি আরও জোরালো হয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই বলে উল্লেখ করে দেশটির সংবিধান বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে ওই দিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। বুকায়ো সাকার নৈপুণ্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। প্রথম লেগে 1-1 সমতার পর লন্ডনের এমিরেটসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দু দলের সামনেই জয়ের মিশন। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই টান টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 44 মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানার্স। এরপর দুদল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি বায়ার্ন মিউনিখ। জার্মানির অ্যালিয়েন্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগ দেখেছে গোল উৎসব। রুদ্ধশ্বাস ম্যাচে 5-4 গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে নিজেদের মাঠে বাভারিয়ানরা সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। ছোট লিড ধরে রাখার চ্যালেঞ্জে বেশ সতর্ক প্যারিসিয়ান বস লুই এনরিকে। অন্যদিকে এ মৌসুমে বুন্দেসলিগায় 116 গোল করা বায়ার্নের আক্রমণ ভাগ দুর্দান্ত, তবে রক্ষণের দুর্বলতা স্পষ্ট। শেষ 6 ম্যাচে 16 গোল হজম করেছে বায়ার্ন। এরপর আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছেন বায়ার্ন কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম আতঙ্কের মধ্যেই নতুন সংকট, কিট স্বল্পতা। 1200-র বিপরীতে অপেক্ষমান নতুন নমুনা 7000-এর বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চলছে কূটনৈতিক তৎপরতা, জানালেন মির্জা ফখরুল। এবং মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল সরকার, রক্ষা করা হবে দেশের স্বার্থ। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা, বাণিজ্য বাড়াতে সবার সঙ্গে আলোচনা। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। শবনম নিবিড়, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।